আচ্ছা, বাংলায় তো তুমি ছোট বড় বাক্য অনবরত বলে যাও, কোনো অসুবিধা হয় না। কিন্তু ইংরেজিতে বড় বাক্য দেখলেই কি তোমার ভয় লাগে? মনে হয় যে এই বড় বাক্যটা আমি কিভাবে গঠন করব? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। আজকে আমরা এমন একটা জিনিস শিখব, যেটা শিখলে আমাদের ইংরাজিতে বড় বাক্য গঠন করতে বা চিনতে কখনো কোনো সমস্যা হবে না। তোমার মনে হতে পারে যে স্যার আজকে আমি কি শিখবো যেটা দিয়ে ইংরাজিতে আমরা বড় বাক্য গঠন করতে পারবো। আজকে আমরা শিখবো ক্লজ, যেটা শিখলে তোমাদের ইংরাজিতে ছোট বড় বাক্য গঠন করতে আর কখনো কোনো অসুবিধা হবে না। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। প্রথমে আমরা দেখি ক্লজ কাকে বলে। ক্লজ হলো বাক্যের অংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। একটা বাক্য বা বাক্যের অংশ যার মধ্যে অতি অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব ছাড়া ক্লজ সম্পূর্ণ হবে না। যেমন দেখো, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। ফাইনাইট ভার্ব কি? নো। আবার দেখো এই সেন্টেন্সটা, আই নো দ্য ম্যান হু বট দ্য কার হুইচ ইজ রেড। দেখো কতগুলো অংশ রয়েছে। আই নো দ্য ম্যান হু বট দ্য কার হুইচ ইজ রেড। দেখো তিনটে অংশ রয়েছে, কিন্তু প্রত্যেকটা অংশতেই একটা করে ফাইনাইট ভার্ব রয়েছে। এখানে নো, এখানে বট, এখানে ইজ। তাহলে এখানে প্রত্যেকটাই ক্লজ। এটাও একটা ক্লজ, আর এখানে দেখো এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, আবার এটা একটা ক্লজ। কিন্তু তফাৎ রয়েছে। এটা দেখো, এই অংশটা বা এই সেন্টেন্সটা, এখানে এ কিন্তু কারোর ওপর নির্ভরশীল নয়, নিজের অর্থ প্রকাশ করার জন্য কারোর ওপর নির্ভরশীল নয়। এবার এই সেন্টেন্সটার মধ্যে খেয়াল করো, আই নো দ্য ম্যান হু বট দ্য কার হুইচ ইজ রেড। আমি সেই মানুষটাকে চিনি যে গাড়িটা কিনেছিল, যে গাড়িটা ছিল লাল রঙের। তাহলে এখানের মধ্যে এই আই নো দ্য ম্যান, এটাকে যদি আমি আলাদা করে নিই, এটা কিন্তু সম্পূর্ণরূপে নিজের অর্থটা প্রকাশ করতে পারছে, এটা কিন্তু স্বাধীন। কিন্তু আমি যদি বলি যে এই গাড়িটা কিনেছিল, তাহলে কি অর্থটা সম্পূর্ণ হলো? বা যদি বলি যেটা হলো লাল রঙের, তাহলে কি বাক্যটা সম্পূর্ণ হলো? হলো না। এরা কিন্তু ক্লজ, আবার এটাও ক্লজ। তাহলে তফাৎটা কি? এটা হলো স্বাধীন বাক্য বা এটা হলো স্বাধীন বাক্যাংশ, স্বাধীন ক্লজ, আর এগুলো হচ্ছে পরাধীন ক্লজ। বোঝা গেল? দেখো ক্লজ কত প্রকার? তিন প্রকার। প্রিন্সিপাল বা প্রধান। প্রিন্সিপাল মানে আমরা জানি প্রধান। সাবঅর্ডিনেট মানে পরাধীন, অধীন। প্রিন্সিপালের অধীন। সাবঅর্ডিনেট সবসময় প্রিন্সিপালের অধীন। কোঅর্ডিনেট, যখন দুটো স্বাধীন ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন তাদেরকে প্রত্যেককে এক একটিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কি বলছে দেখো, প্রিন্সিপাল ক্লজ মূল বাক্যাংশ যা নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য বাক্যাংশের উপর নির্ভর করে না, সেটা কি প্রিন্সিপাল ক্লজ বলা হয়। একটা বাক্যের মধ্যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট দু রকমের ক্লজ থাকতে পারে। সেখানে যে বাক্যাংশটা নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, সেটিকেই বলা হয় প্রিন্সিপাল বা প্রধান ক্লজ। সাবঅর্ডিনেট মানেই কি? অধীন, গৌণ বা অপ্রধান বাক্যাংশ যা নিজের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। এরা সবসময় নিজের অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে। আর কোঅর্ডিনেট ক্লজ কি? দুটি স্বাধীন বাক্যাংশ যখন কোনো কনজাংশন বা পাংচুয়েশন মার্ক দ্বারা যুক্ত হয়, তাদের এক একটিকে কোঅর্ডিনেট ক্লজ বলে। দুটি স্বাধীন বাক্যাংশ, মাঝে একটা কনজাংশন বা কোনো পাংচুয়েশন মার্ক, যেমন সেমিকোলন থাকতে পারে, কমা থাকতে পারে, সেগুলিকে বলা হয়, এক একটিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হলো এই সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এই ডেফিনেশন গুলো লিখে নাও। দেখো আমরা প্রথমে যে সেন্টেন্সটার উদাহরণ নিয়েছিলাম সেটা নিয়েই আলোচনা করি। আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। হু বট দ্য কার, যে গাড়িটা কিনেছিল। হুইচ ইজ রেড, যেটা হলো লাল। তাহলে এই আই নো দ্য ম্যান, এই অংশটা, এই বাক্যাংশটা কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে এটি হলো প্রিন্সিপাল ক্লজ, আমি পিসি বলে উল্লেখ করলাম। তারপর দেখো হু বট দ্য কার, যে গাড়িটি কিনেছিল। এর মধ্যে ফাইনাইট ভার্ব রয়েছে, আবার একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু
সম্পূর্ণ অর্থ হচ্ছে না। যতক্ষণ না আমি বলছি আই নো দ্য ম্যান হু বট দ্য কার, আমি সেই মানুষটিকে চিনি যে গাড়িটা কিনেছিল, ততক্ষণ কিন্তু এই অংশটা তার নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। সেই জন্য এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমি এস সি বলে উল্লেখ করলাম। যেটা হলো লাল, হুইচ ইজ রেড, এটাও কি নিজের অর্থটা সম্পূর্ণ প্রকাশ করতে পারছে? যতক্ষণ না আমি এই দা কার এর পরে বসাচ্ছি কোন কারটা, যেটা ছিল লাল, তাহলে এও নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বোঝা গেল। আমি আরো কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করছি। এই তিনটি সেন্টেন্স লক্ষ্য করো। আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। আমি কি জানি? সে কোথায় থাকে। এই অংশটা দেখো, যদি আমি বলি হোয়ার হি লিভস, এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে? এটার উপর নির্ভর করছে। এই যে অংশটা, এটার উপর নির্ভর করছে। এটি হলো প্রিন্সিপাল ক্লজ আর এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। পরের সেন্টেন্সটা দেখো, রাম ওয়েন্ট টু কলকাতা। এটা বললে এই অংশটা কিন্তু নিজে তার অর্থ প্রকাশ করতে পারছে, রাম ওয়েন্ট টু কলকাতা। কিন্তু যদি বলি হোয়ার হি লিভস, পুরো সেন্টেন্সটা মানে কি? রাম ওয়েন্ট টু কলকাতা হোয়ার হি লিভস, রাম কলকাতায় গিয়েছিল যেখানে সে থাকে। তাহলে এই হোয়ার হি লিভস, এটা যদি আমি শুধু বলি, এটা কি তার নিজের অর্থ প্রকাশ করতে পারছে? পারছে না। তাহলে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ। পরের সেন্টেন্সে থাকো, হি কেম আফটার আই লেফট দ্য প্লেস। দুটো অংশ রয়েছে। সে এসছিল আমি চলে যাওয়ার পরে। কখন এসছিল? আমি চলে যাওয়ার পরে। হি কেম, এটা কিন্তু এই অংশটার উপর নির্ভর করছে না নিজের অর্থ প্রকাশ করার জন্য। এটাকে যদি আমি বাদও দিয়ে দিই, তাহলেও কিন্তু এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি আমি বলি আফটার আই লেফট দ্য প্লেস, আমি চলে যাওয়ার পরে, তাহলে কি সেন্টেন্সটার অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। যতক্ষণ না আমি এই অংশটার আগে এই হি কেম কথাটা বসাচ্ছি, ততক্ষণ কিন্তু এই অংশটার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এবার একটা জিনিস দেখো, প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হচ্ছে, তাদের আগে একটা করে লিঙ্কার রয়েছে। এখানে হোয়ার, এখানেও হোয়ার, এখানে আফটার। সাবঅর্ডিনেট ক্লজ সবসময় শুরু হয় লিঙ্কার দিয়ে, এটা মাথায় রাখবে। সাবঅর্ডিনেট ক্লজ সর্বদা লিঙ্কার দিয়ে শুরু হয়। লিঙ্কার ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ হয় না। বোঝা গেল? কোঅর্ডিনেট ক্লজেও লিঙ্কার থাকে। দুটো স্বাধীন বাক্যাংশ, আমরা কি বলেছি, দুটো স্বাধীন বাক্যাংশ যখন কনজাংশন বা পাংচুয়েশন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাদের প্রত্যেকটাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কনজাংশন কি? অ্যান্ড, বাট, অর, নেভারদিলেস, ইয়েট, এই ধরনের কনজাংশন দ্বারা কোঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। কোঅর্ডিনেট ক্লজের লিঙ্কার কি? অ্যান্ড, বাট, অর, ইয়েট, নেভারদিলেস, এলস, এগুলো কোঅর্ডিনেট ক্লজের লিঙ্কার। আমাদের মেইনলি আমরা কাজ করব সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। সেই জন্য আমরা আগে সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার গুলো কি জেনে নিই। সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার গুলো কি? দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ডস, দো, অ্যাজ, বিকজ, আফটার, বিফোর, ইফ, এটসেট্রা। দ্যাট সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড, দো, অ্যাজ, বিকজ, আফটার, বিফোর, এগুলি সবই সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার। এই ওয়ার্ডগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। বোঝা গেল? সাবঅর্ডিনেট ক্লজ আবার কত প্রকার? তিন প্রকার। কি? নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ। এবার এই যে সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটি ভাগ রয়েছে, এদের ডেফিনিশন এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নিন। আজকে ক্লজের এই ক্লাসটি করলে তোমরা ক্লজ এমন ভাবে শিখবে, তোমাদের আর বই দেখতেই হবে না। আমরা কি বলছিলাম? নাউন ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? যে ক্লজ বাক্যের মধ্যে নাউনের মতন কাজ করে তাকে নাউন বা নমিনাল ক্লজ বলে। বাক্যের মধ্যে নাউনের কাজটা কি? বাক্যের সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট ছাড়া
বাক্য কখনো সম্পূর্ণই হয় না, বাক্য আমরা গঠন করতেই পারবো না সাবজেক্ট ছাড়া। অবজেক্ট, বাক্যের যেটা অবজেক্ট সেটাও নাউন হয়, নাউন বা প্রোনাউন হয়। যে ক্লজ অবজেক্টেরও কাজ করে সেটিকেও আমরা নাউন ক্লজ বলতে পারি। আবার কমপ্লিমেন্ট, এমন কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলি এই কমপ্লিমেন্ট পরিপূরক অংশটা না দিলে বাক্যটা সম্পূর্ণ হয় না। নাউন ক্লজ সেই কমপ্লিমেন্টেরও কাজ করে, কোনো ইন্ট্রান্সিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে বা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হতে পারে। উদাহরণ দিয়ে দেখি। দেখো এই সেন্টেন্সটা, দ্যাট হি ইজ এ গুড বয় ইজ নোন টু অল। এখানে ভেঙে নাও, দ্যাট হি ইজ এ গুড বয়। দেখো এই দ্যাট লিঙ্কার দিয়ে এই অংশটা শুরু হয়েছে। দ্যাট হি ইজ এ গুড বয় ইজ নোন টু অল। সে যে ভালো ছেলে এটা সবার জানা। সবার জানা কি? সে যে ভালো ছেলে। তাহলে এই অংশটার সাবজেক্ট হিসেবে কাজ করছে। এই যে অংশটা, এই বাক্যের অংশটা, এই পুরো পার্টটার সাবজেক্ট হিসেবে কাজ করছে। এই অংশটা নাউনের মতন কাজ করছে। তাহলে এটা হলো নাউন ক্লজ। নাউন ক্লজ হলো এমন একটা ক্লজ যেটা নাউনের মতো কাজ করে এবং যেটা ছাড়া বাক্যের প্রিন্সিপাল ক্লজ কিন্তু তার নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। যদিও সে প্রিন্সিপাল ক্লজ, তবুও সে কিন্তু নাউন ক্লজ না দিলে সে তার অর্থটা পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। পরের সেন্টেন্সটা দেখো, হোয়েন হি কামস ইজ আনসার্টেন। সে কখন আসে সেটা অজানা, অনিশ্চিত। হোয়েন হি কামস এটা সাবজেক্টের মতন কাজ করছে। কোন অংশটা সাবজেক্ট? ইজ আনসার্টেন। কি অনিশ্চিত? সে কখন আসে। তাহলে এই অংশটা না বললে এটার অংশ, এটার কি অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে? তাহলে এই অংশটা নাউন ক্লজের মতন কাজ করছে, বাক্যের সাবজেক্টের মতন কাজ করছে। এটি হলো নাউন ক্লজ আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ। এখানে এটিও প্রিন্সিপাল ক্লজ আর এটিও প্রিন্সিপাল ক্লজ, কিন্তু প্রিন্সিপাল ক্লজ হলেও সেটা কিন্তু নাউন ক্লজ ছাড়া সে তার অর্থ প্রকাশ করতে পারছে না। তোমাকে যখন এমন কিছু সেন্টেন্স দিয়ে দেবে, সেখান থেকে ক্লজ আইডেন্টিফাই করতে বলবে, তুমি শুধু দেখবে লিঙ্কারের পরের অংশটুকুন বাদ দিয়ে, লিঙ্কারের পরের অংশটা কতটা বাদ দেব, যার পরে আবার নতুন ভার্ব আসছে, নতুন ফাইনাইট ভার্ব আসছে, ততটাই আমি নেব। দেখো এখানে আমরা লিঙ্কারের পর থেকে কতটা নিয়েছি, ঠিক ইজ এর আগে পর্যন্ত, এই যে ফাইনাইট ভার্বটা তার আগে পর্যন্ত এই অংশটাকে আমরা বেছে নেব আগে। দেখব যে এই অংশটা সে নিজে কার মতন কাজ করছে এবং এই অংশটা ছাড়া এই বাকি অংশটা কি তার নিজের অর্থ প্রকাশ করতে পারছে। যদি না পারে তাহলে এটি হলো নাউন ক্লজ। বোঝা গেল? এখানেও দেখো হোয়েন হি কামস, এটি যদিও সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এই প্রিন্সিপাল ক্লজ কিন্তু এই নাউন ক্লজ ছাড়া তার নিজের অর্থটা প্রকাশ করতে পারছে না। আবার দেখো, আই বিলিভ দ্যাট হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে সে একজন মেধাবী ছাত্র বা বুদ্ধিমান ছাত্র। তাহলে এখান থেকে শুরু করো, দ্যাট এই লিঙ্কার দিয়ে শুরু করো, দ্যাট হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর আই বিলিভ হলো প্রিন্সিপাল। কিন্তু আই বিলিভ যদি বলি আমি কি বিশ্বাস করি, আমি যদি বলি আমি বিশ্বাস করি, এটা সব বোঝা যাচ্ছে, কিন্তু এটা যদি আমি না বলি যে আমি কি বিশ্বাস করি, তাহলে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। এটা নাউন ক্লজ, নাউনের মতন কাজ করছে। এখানে এই সেন্টেন্সটা অবজেক্টের মতন কাজ করছে, এটা সাবজেক্টের মতন কাজ করছে, এই অংশটা অবজেক্টের মতন কাজ করছে। আমরা সাবজেক্ট বা অবজেক্ট, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। তাহলে এটা নাউন ক্লজ কেন হলো? যেটা একটা অবজেক্ট এবং নাউনের মতন কাজ করছে। পরের অংশটা দেখো, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। দিস ইজ এই অংশটা একটা অংশ আর হোয়াট উই এক্সপেক্টেড এটা আর একটা অংশ। দিস ইজ এইটা কি, এইটা কি, যদি আমি না বলি হোয়াট উই এক্সপেক্টেড, সেটা হলে কি আমাদের অর্থটা প্রকাশ পাচ্ছে? এটাই সেটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এই গোটা কথাটা বললে তবে সেন্টেন্সটার মানে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এই হোয়াট এই লিঙ্কার দিয়ে এই অংশটা শুরু হয়েছে, এটা হলো এই ইজ ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এই কমপ্লিমেন্টটা ছাড়া এই বাক্যটার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না।
কমপ্লিমেন্ট কি পদ দিয়ে হয়, নাউন বা প্রোনাউন, তাহলে এটি হলো নাউন ক্লজ, নাউনের মতন কাজ করছে, তাই এই সাবঅর্ডিনেট ক্লজটি হলো নাউন ক্লজ আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? তাহলে নাউন ক্লজ হলো এমন একটা ক্লজ যেটা ছাড়া প্রিন্সিপাল ক্লজও তার নিজের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। বোঝা গেল? লিখে নাও। দেখো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কিসের মতন কাজ করে? অ্যাডজেক্টিভের মতন কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। রিলেটিভ ক্লজ কেন বলছে? যেহেতু এই ক্লজটি তার পূর্ববর্তী যে নাউন রয়েছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন রয়েছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সেই জন্য একে রিলেটিভ ক্লজও বলা হয় বা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের সেটিকে কোয়ালিফাই করা, তার গুণ প্রকাশ করা। দেখো এদের লিঙ্কার কি কি? দ্যাট এবং সমস্ত WH ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার কি? দ্যাট এবং সমস্ত ধরনের WH ওয়ার্ড। এরা কাজ করে কি? নাউন বা প্রোনাউনের পরে বসে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। উদাহরণ দিয়ে দেখি। আই নো দ্য ম্যান হু ডিড ইট। ভেঙে নাও এখানে। আই নো দ্য ম্যান হু ডিড ইট, লিঙ্কার কি? হু। এখান থেকে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আলাদা করেছি। আই নো দ্য ম্যান এটা প্রিন্সিপাল ক্লজ, এটা নিজে নিজে তার অর্থটা প্রকাশ করতে পারছে, কিন্তু হু ডিড ইট এটা নিজে তার অর্থ প্রকাশ করতে পারছে না। আগে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে চিনি। এটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। কেন? এটা নিজে তার অর্থটা প্রকাশ করতে পারছে, কিন্তু এ নিজে একাকী তার অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। এবার দেখো এই ম্যানকে কোয়ালিফাই করার জন্য এই ক্লজটা ব্যবহার হয়েছে। ম্যান এই নাউনটার পরে বসে একে কোয়ালিফাই করছে এই বাক্যাংশটা, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা ম্যান এই নাউনটার সঙ্গে এর সম্পর্ক স্থাপন করছে, সেই জন্য এটা হলো রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? পরের সেন্টেন্স দেখো। রাম ওয়েন্ট টু দ্য প্লেস, এটা একটা অংশ হলো। আর এখান থেকে দেখো লিঙ্কার থেকে হোয়ার হিজ ফাদার ওয়াজ বর্ন, রাম সেই জায়গায় গিয়েছিল যেখানে তার বাবার জন্ম হয়েছিল। তাহলে এই প্লেসকে কোয়ালিফাই করছে কে? হোয়ার হিজ ফাদার ওয়াজ বর্ন। এই গোটা অংশটা এই প্লেসকে কোয়ালিফাই করছে। এই অংশটা, এই বাক্যাংশটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে এই প্লেস নাউনটাকে কোয়ালিফাই করছে। বোঝা গেল? এবং এই সেন্টেন্সটার সঙ্গে এই যে অংশটা এই লিঙ্কার দিয়ে তার সম্পর্ক স্থাপন করছে, সেই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। পরের সেন্টেন্সটা দেখো। সি বট দ্য ড্রেস হুইচ সি লাইকড, সে সেই ড্রেসটা কিনেছিল যেটা সে পছন্দ করত। হুইচ এই লিঙ্কার থেকে এই ক্লজটা আলাদা হয়ে গেল। সে কোন ড্রেসটা কিনেছিল? যেটা সে পছন্দ করত বা পছন্দ করেছিল। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কাকে কোয়ালিফাই করছে? ড্রেসকে, দা ড্রেসকে কোয়ালিফাই করছে এই অংশটা, এই ক্লজটা, সেই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ক্লজ চেনা সব থেকে সহজ। আমাদের যদি পরীক্ষায় দেয় আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ, আমরা সর্বপ্রথম দেখব কি সেটা অ্যাডজেক্টিভ ক্লজ কিনা। কি করে বুঝবো? এই যে লিঙ্কার যে আমরা ব্যবহার করছি, লিঙ্কার অংশটা কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেটিকে কোয়ালিফাই করছে কিনা। যদি কোয়ালিফাই করে তাহলে সেটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। চোখ বুঝে অ্যাডজেক্টিভ ক্লজ লিখে দেবো। সেই জন্য অ্যাডজেক্টিভ ক্লজ চেনা সব থেকে সহজ। কোনো নাউন বা প্রোনাউনের পরে লিঙ্কার দিয়ে শুরু হয় এবং সেটি সেই ক্লজটি ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এর মূল ফাংশন হলো ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ বোঝা গেল? সব থেকে সহজ। লিখে নাও। দেখো আমরা নাউন ক্লজ শিখলাম, অ্যাডজেক্টিভ ক্লজ শিখলাম, বাকি রইল কি? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতন কাজ করে।
অ্যাডভার্বের ফাংশনটা কি? আমরা বাংলায় কি জানি? ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। বিশেষণের মাত্রা প্রকাশ করে, ক্রিয়ার ধরন প্রকাশ করে। এই অ্যাডভার্ব হলো এমন একটা জিনিস যেটা বাক্যের অলংকারের মতন কাজ করে, যেটা কিনা আমরা যদি বাক্যে ব্যবহার নাও করি তাহলেও খুব একটা সমস্যা হয় না, খুব একটা বাক্যের অর্থ পরিবর্তন হয় না, বাক্যের অর্থ প্রকাশ করতে খুব একটা অসুবিধা হয় না। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ শেখার আগে আমরা অ্যাডভার্বের কাজটা একটু দেখে নিই, যেখানে অ্যাডভার্ব অর্নামেন্টের মতো ব্যবহার হয়েছে। হি ইজ এ ভেরি গুড বয়। আমরা জানি ভেরি হলো এখানে অ্যাডভার্ব, এই গুড এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে ভেরি। আমরা যদি ভেরি নাও ব্যবহার করি, হি ইজ এ গুড বয়, আমাদের অর্থটা, বাক্যের অর্থটা কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। আই ওয়াক স্লোলি, এই ভার্ব ওয়াক একে কোয়ালিফাই করছে কে? স্লোলি। আমরা যদি বলি আই ওয়াক, তাহলে কিন্তু আমি আমার কথাটা প্রকাশ করতে পারছি, আমার মনের ভাবটাকে আমি প্রকাশ করতে পারছি। এগুলোকে যদি আমরা নাও দিই, এই স্লোলি এই কথাটাকে যদি আমরা নাও দিই, শুধু যদি বলি আই ওয়াক, তাহলেও কিন্তু এই সেন্টেন্সটার একটা অর্থ প্রকাশ করছে। যদি আমরা এখানে ভেরিটাকে মুছে দিই, হি ইজ এ গুড বয়, তাহলেও কিন্তু এই সেন্টেন্সটা একটা অর্থ প্রকাশ করছে। তাহলে অ্যাডভার্ব বাক্যের মধ্যে অর্নামেন্টের মতন কাজ করে, ঠিক তেমনই অ্যাডভার্বিয়াল ক্লজও বাক্যের মধ্যে অর্নামেন্টের মতন কাজ করে। আমাদের তাহলে চিনতে গেলে কিভাবে চিনতে হবে? নাউন ক্লজ নাউনের মতন কাজ করে, যেটা ছাড়া বাক্য কখনো সম্পূর্ণ হবে না, সেটা সাবজেক্টে থাকলে, অবজেক্টে থাকলে বা কমপ্লিমেন্টে থাকলে। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, যেটা কিনা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতন কাজ করবে, যেটা কিনা বাক্যের অর্নামেন্টেশন করবে। উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো এই সেন্টেন্সগুলো, ফাদার কেম হোয়েন আই ওয়াজ স্লিপিং। ফাদার কেম এটা একটা অংশ, আর এখান থেকে আর একটা অংশ। বাবা এসেছিলেন, এটা যদি আমি বলি, যদি আমি এই অংশটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অংশটা একটা অর্থ প্রকাশ করছি। কিন্তু যদি আমি এইভাবে বলি, ফাদার কেম হোয়েন আই ওয়াজ স্লিপিং, এটা শুনতে আরো ভালো লাগছে, বাবা এসেছিলেন যখন আমি ঘুমোচ্ছিলাম। এটা বাক্যের অলংকার বৃদ্ধি করছে। আবার দেখো, সি কুড নট গো টু স্কুল বিকজ সি ওয়াজ ইল। এই অবধি একটা অংশ, আর এই লিঙ্কার থেকে এই অবধি একটা অংশ। এটা হলো প্রিন্সিপাল ক্লজ, সি কুড নট গো টু স্কুল। এই অবধি বললেই আমার বাক্যের একটা অর্থ প্রকাশ হয়ে যাচ্ছে, সে স্কুলে যেতে পারেনি। এবার যদি আমি কারণ বলি, সেটা একটা অতিরিক্ত অলংকার, কারণ সে ছিল অসুস্থ। এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এখানে দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দেখো এই অবধি ভেঙে নিলাম, আর এখান থেকে আর একটা ভেঙে নিলাম। এখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব, এখানে বাক্যের বাকি অংশ। এখানেও সাবজেক্ট রয়েছে আর ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু দো হি ইজ পোর এই কথাটা এই অংশটার উপরে নির্ভর করছে। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এইটা এটা বাদ দিলেও দেখো, হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু যদি আমি বলি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে বাক্যটার একটা অলংকার বৃদ্ধি হলো। কিন্তু যদি শুধু বলি দো হি ইজ পোর, এটা কি নিজের অর্থ প্রকাশ করতে পারছে? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। সব থেকে চেনার সহজ উপায় হলো যে এইটা ছাড়াও বাক্যটা তার অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে নাউন ক্লজ চেনার সব থেকে সহজ উপায় কি? যেটা সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্টের মতন কাজ করবে, এবং সেটি ছাড়া প্রিন্সিপাল ক্লজও তার পুরো বাক্যের অর্থটা প্রকাশ করতে পারবে না। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বোঝার সব থেকে সহজ উপায় কি? লিঙ্কার থেকে যে সাবঅর্ডিনেট ক্লজটা, সেটি অতি অবশ্যই একটি নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং তাকে কোয়ালিফাই করবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ বোঝার সব থেকে সহজ উপায় হলো যে সেটি ছাড়াও প্রিন্সিপাল ক্লজ কিন্তু তার নিজের অর্থটা, বাক্যের একটা অর্থ প্রকাশ করতে পারবে। বোঝা গেল? অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার গুলো কি কি? হোয়েন, হোয়ার। হোয়েন অ্যাডভার্ব অফ টাইম, হোয়ার অ্যাডভার্ব অফ প্লেস, বিকজ অ্যাডভার্ব অফ রিজন, অ্যাজ সেটাও অ্যাডভার্ব অফ রিজন, ইফ কন্ডিশন।
দো কন্ট্রাস্ট, বিফোর অ্যাডভার্ব অফ টাইম, আফটার অ্যাডভার্ব অফ টাইম, সো দ্যাট অ্যাডভার্ব অফ রিজন। বোঝা গেল? লিঙ্কার বোঝা গেল? নাউন ক্লজের লিঙ্কার কি কি? দ্যাট এবং সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ক্লজেরও তাই, দ্যাট এবং সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড। আর অ্যাডভার্বিয়াল ক্লজের হোয়েন আর হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়েন আর হোয়ার। তাছাড়াও কি কি রয়েছে? বিকজ, অ্যাজ, ইফ, দো, বিফোর, আফটার, সো দ্যাট, এগুলি সব অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের যে ক্লাসটি আমরা করলাম তাতে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে দেখে নিই, আমরা একটু প্র্যাকটিস করে নিই কিভাবে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ চিনবো। দেখো, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম সেন্টেন্সটা দেখো, টেল মি হু ডিড ইট। আমাকে বলো কে এটা করেছে। আমাকে কি বলো? হু ডিড ইট। দেখো, এই অংশটা যদি আমি না বলি তাহলে টেল মি শুধু এইটার কোনো মানে পাওয়া যাচ্ছে না। এই টেল মি, এই টেলের অবজেক্ট হিসেবে কাজ করছে কে? হু ডিড ইট। কাকে বলবে সেটা বলতে গেলে উত্তর হয় কি? আমাকে। আর কি বলবে? কে এটা করেছে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে এটার উত্তর পাওয়া যাচ্ছে? হু ডিড ইট। কি বলবে? এটা কে করেছে। তাহলে এটা অবজেক্টের মতন কাজ করছে, এটা হলো নাউন ক্লজ। এবং যদি আমরা শুধু টেল মি বলি তাহলে কি এই অংশটা একটা ক্লিয়ার অর্থ প্রকাশ করছে? করছে না। পরের সেন্টেন্সটা দেখো, হোয়াট হি ডাজ ইজ এ মিস্ট্রি। এই অবধি আগে করি, আর এখান থেকে আরেকটা অংশ শুরু হয়ে যাচ্ছে, ফাইনাইট ভার্ব। এখানে একটা ফাইনাইট ভার্ব শেষ হচ্ছে, হোয়াট হি ডাজ ইজ এ মিস্ট্রি। মিস্ট্রি, রহস্য কোনটা? সে কি করে সেটা একটা রহস্য। তাহলে এটা এই অংশটার সাবজেক্টের মতন কাজ করছে। সাবজেক্ট কি হয় সাধারণত? নাউন বা প্রোনাউন। তাহলে এই অংশটা হলো নাউন ক্লজ। বুঝলে কি বুঝলে না? সাবজেক্টের মতন কাজ করছে এখানে, এখানে এটা নাউন ক্লজ অবজেক্টের মতন কাজ করছে। এটা প্রিন্সিপাল ক্লজ, এটাও এখানে প্রিন্সিপাল ক্লজ। পরের সেন্টেন্সটা দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য রুম মাই ফাদার ওয়েন্ট আউট। দুটো অংশে ভাগ করে দিলাম, অ্যাজ হি এন্টার্ড দ্য রুম মাই ফাদার ওয়েন্ট আউট। এই অংশের সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, আর এখানে হি। এখানেও একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব রয়েছে। কিন্তু যদি আমি অ্যাজ হি এন্টার দ্য রুম এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখো মাই ফাদার ওয়েন্ট আউট, এটা কিন্তু একটা মিনিং প্রকাশ করছে। মাই ফাদার ওয়েন্ট আউট, আমার বাবা বেরিয়ে গেলেন। কখন বেরিয়ে গেলেন? সে যখন ঘরে ঢুকলো। এটাকে আরো অর্নামেন্ট দিচ্ছে, এই বাক্যটাকে অর্নামেন্টেশন করছে কি? অ্যাজ হি এন্টার দ্য রুম। সেই জন্য এটা ছাড়াও যেহেতু আমরা বাক্যটার অর্থ প্রকাশ করতে পারছি, সেই জন্য এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা বলেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় বাক্যের অর্নামেন্টেশনে কাজ করে। সাবঅর্ডিনেট ক্লজ অথচ অর্নামেন্টেশনে কাজ করছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? যেটা কিনা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। আর নাউন ক্লজের কাজ কি? সেটা নাউনের মতন কাজ করবে। এবং সেটা ছাড়া আমরা বাক্যটির অর্থ সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজকে ব্যবহার না করলে সেই প্রিন্সিপাল ক্লজও কিন্তু সেখানে তার অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এটা চেনার সুবিধার জন্য আমি বললাম। আচ্ছা, তাহলে এটা কি হলো? অ্যাজ হি এন্টার্ড দ্য রুম, যখন সে ঘরে ঢুকলো। তাহলে এটা কি হলো? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এটা হলো মাই ফাদার ওয়েন্ট আউট, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেল? ইউ ক্যান গো হোয়েন ইউ উইশ। তুমি তখন যেতে পারো যখন তোমার ইচ্ছা হয়। ইউ ক্যান গো, এই অবধি দেখো আগে, এটা একটা অংশ। হোয়েন ইউ উইশ, যখন তোমার ইচ্ছা হয়। এই লিঙ্কার থেকে আরেকটা অংশ, তুমি কখন যেতে পারো? যখন তোমার ইচ্ছা হয়। অ্যাডভার্ব অফ টাইম, এই হোয়েন লিঙ্কার দিয়ে এই অংশটা এই বাক্যটার সঙ্গে যুক্ত হয়েছে। যদি আমি এই অংশটাকে তুলে দিই, হোয়েন ইউ উইশ ইউ ক্যান গো, তুমি যেতে পারো, তাহলে কিন্তু অর্থটা প্রকাশ করছে। আর যদি আমি আরো এটা যোগ করি, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন যেতে পারো, তাহলে এটা বাক্যের মধ্যে একটা অর্নামেন্টের মতন ব্যবহার হলো। এটা হলো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই স হিম। এটাই সেই জায়গা যেখানে আমি তাকে দেখেছিলাম।
এই প্লেসকে কোয়ালিফাই করছে কে? হোয়ার আই স হিম। খুব সহজ। আমরা যখন তিনটে ক্লজের মধ্যে আইডেন্টিফাই করতে দেবো তোমাকে, এখানে আগে আমি দেখে নেবো কোনো নাউনের পরে লিঙ্কার দিয়ে সেই ক্লজটা ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে কিনা, তাহলে সেটা অতি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আমরা আগে ওটা লিখে দেবো, সব থেকে সহজ। যদি তা না হয় তাহলে আমরা দেখবো এবার নাউন না অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ বুঝবো কি করে? সেটি সাবজেক্ট না অবজেক্ট না কমপ্লিমেন্টের মতন কাজ করছে, এবং সেটি ছাড়া আমরা প্রিন্সিপাল ক্লজের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি কিনা। তাহলে যদি না পারি তাহলে সেটা নাউন ক্লজ। আর যদি সেই অংশটাকে লিঙ্কারের পর থেকে শুরু হওয়া সেই অংশটাকে বাদ দিয়েও যদি আমি প্রিন্সিপাল ক্লজের মানেটাকে মিনিংটাকে আমরা যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা গেল? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই স হিম, এই প্লেসকে কোয়ালিফাই করছে কে? হোয়ার আই স হিম। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ। তারপরে সেন্টেন্স দেখো, আই ডু নট নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। আমি সেই সময়টা জানি না যখন সে আসবে। যদি আমি এই দা টাইমটাকে তুলে দিতাম, আই ডু নট নো হোয়েন হি উইল কাম, আমি কি জানি না সে কখন আসবে। কিন্তু এখানে বলছে কি, আমি জানি না সেই সময়টা যখন সে আসবে। সেই সময়টাকে কোয়ালিফাই করছে, দা টাইমকে কোয়ালিফাই করছে হোয়েন হি উইল কাম। তাহলে এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটি হলো প্রিন্সিপাল ক্লজ। যদি আমি এই দা টাইমকে তুলে দিতাম তাহলে কি হতো? আই ডু নট নো হোয়েন হি উইল কাম, আমি কি জানি না সে কখন আসবে। তাহলে নো ভার্বটার অবজেক্টের মতন কাজ করবে কে? হোয়েন হি উইল কাম। তাহলে এই দা টাইম যদি কথাটা না থাকতো তাহলে সেটা কি ক্লজ হয়ে যেত? সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ। কিন্তু যেহেতু এখানে দা টাইমকে কোয়ালিফাই করছে হোয়েন হি উইল কাম, তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। আশা করি আজকে ক্লজ সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার ধারণা আমি দিতে পেরেছি। এর পরের ক্লাসগুলিতে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমরা জানলে ক্লজ কাকে বলে, ক্লজ ক প্রকার এবং বিভিন্ন সাবঅর্ডিনেট ক্লজকে চেনার উপায়। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।